শেষ দিন দীঘা থেকে ফেরার পথে কি বিপদের মুখে পড়লাম আর কিভাবে বাড়ি এলাম সেটাই আজকের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে, তো দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের দীঘা থেকে ফিরে যাবার পালা, মানে শেষ দিন, আর তাই চলে এসেছি একদম সি বিচে। সকালবেলা চা খাবো আর তারপরে লাগেজ তো মোটামুটি গোছানো হয়ে গেছে, তো রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ব। আর বলতে বলতে আমাদের চা চলে এসেছে। চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর, জানি না টেস্ট কতটা হবে, দেখে মনে হচ্ছে ভালোই হবে। আর সাথে বিস্কিট। এই মেঘলা ওয়েদার আর সাথে সমুদ্রের হাওয়া, সমুদ্রের কলতান, কিন্তু সব কিছু একদম সুন্দর লাগছে। তবে প্রচণ্ড পরিমাণে মেঘ করে রয়েছে, ওয়েদার খুব বাজে। তো চাটা খেয়েই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, আর দেখুন পুরো কিন্তু ফাঁকা। তো চলুন হোটেলে যেয়ে সব কিছু লাগেজ গুছিয়ে এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মিনিট 5-এর মধ্যেই আমাদের বাস চলে আসবে। আর বলতে বলতে দেখুন আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। আর ওয়েদার দেখুন, মানে এতটা ওয়েদার বাজে, বৃষ্টি, মনে হবে যেন এক্ষুনি অন্ধকার করে আসবে, দেখে বুঝতেই পারছেন। তবে আবার মাঝে মাঝে একটু আকাশ পরিষ্কার হচ্ছে, রোদ্দুর উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। মানে কীভাবে যে বাড়ি পৌঁছাবো সেটাই এখন টেনশানের বিষয়। কারণ এখান থেকে ডাইরেক্ট তো আমরা বাড়ি যাব, আর বোনের বাড়ি যাব না, তার জন্য তো আমরা এখান থেকে সোজা বাজার মোড়ে নামবো, নেবে ওখান থেকে আমাদের কলকাতার বাস ধরে একেবারে বাড়ি। আর এখানে নদীর জল দেখেছেন। তো বলতে বলতে আমরা অনেকটা চলে এসেছি, আর একটু গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব। গজার মোড়ে নেবে যে এত বিপদের মুখে পড়ব বুঝতে পারিনি, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তাই বাড়িতে এসেই আগে সব কিছু নিজেকে একটু ফ্রেশ করে ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করতে বাধ্য হলাম, কারণ কিছু করার নেই। আর যখন বেরি করে ফেলেছি তো ভাবলাম যে আপনাদের একবার দেখিয়েও নিই যে কি কি কিনলাম। বেশিরভাগটাই ওদের গিফটের, মা দিয়েছে, বোন দিয়েছে, বোনের ননদ, এগুলো সব ওদের গিফট করেছে। এটা জল তরঙ্গ, ওটা একটা ব্যাগ, খুব সুন্দর কিন্তু মিউজিকটা হয় এটা। এখানে রয়েছে মানার সব সমুদ্র থেকে যত ঝিনুক, তারপরে শাঁখ কুড়িয়েছিল সব কিছু কিন্তু ও নিয়ে এসেছে সাথে করে। আর কিছু জিনিস কিনে দিয়েছি, যেমন এই প্রজাপতি ক্লিপটা ওর পছন্দ ছিল, ওটা কিনে দিয়েছি। আর এই ব্যাগটা তো বাবা কিনে দিল ওকে। আর হচ্ছে যে এদিকে কিছু কানের কিনেছি, তো এই ব্যাগের মধ্যেও কিছু জিনিস রয়েছে। এই চুড়িগুলো বোন আমাকে কিনে দিয়েছে, বেশ সাদা সাদা, সব কিছুর সাথেই পরা যাবে, দেখতেও বেশ সুন্দর লাগলো। আর পুরোটা কিন্তু তার দিয়ে এগুলো মানে রিংটাকে করেছে, তো তার জন্য খুলে যাবার চান্সই নেই। আর কি ব্যাগের মধ্যে রয়েছে, অনেকগুলো কানের নিয়েছিলাম ওখান থেকে। এই ব্লু শাড়ি, ব্লু নয় বেগুনিটা, ওটা কানের শাড়ি আছে তাই ওটা ম্যাচিং করে নিয়েছি। আর এই মাল্টি কালারটা মানার জন্য নিয়েছিলাম ওটা। আর এটা আমার চুড়িদারের সাথে এটাও একটা নিয়েছি, সবার সাথে পরতে পারবে। আর এই যে দীঘা সৈকত, ছোটোবেলায় কেউ গেলেই এগুলো আমাদের জন্য নিয়ে আসতো। এখন ডিজাইনটা একটু অন্য হয়েছে। এটা নিয়েছে ডোডো, ওর ম্যামের হচ্ছে ছেলেকে দেবে বলে। আর আমি এটা মাল্টি কালারের একটা হার নিয়েছি, আর সাথে কিন্তু দুটো রিংও রয়েছে। তবে এইগুলো না পাথরকে কালার করে ফুটো করে এরকম সুন্দর করে করেছে। সব শাড়ির সাথে পরলে বেশ ভালো লাগবে, তাই নিলাম। আর এই পাখাটা মনে হয় মা না কে না বোন এরকম কেউ কিনে দিল, কে কখন কিনে দিচ্ছে আমি ঠিক জানছি না, এসে হোটেলে দিচ্ছে একটা একটা করে, তো তখন আর জিজ্ঞাসা করার সময় হয় না। আর এটা নিলাম
কার জন্য? আমার জায়ের মেয়ের জন্য রিং, ক্লিপ আর একটা ব্রেসলেট, আর সাথে একটা ওই পেন পেন্সিল রাখার জন্য দীঘা সমুদ্র সৈকত। এটা কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে, সেই হিসাবেই ওর জন্য একটা নিলাম। আর যেহেতু বাচ্চা মানুষ তাই ওই হার ক্লিপ ওগুলো নিলাম। তো এই হলো গিফট। এরপরে যাব, রান্না করব, করে একটু ব্যাগ গোছাবো, ব্যাগগুলো খালি করব। আর এরা দু ভাই বোনে কিন্তু অলরেডি টায়ার্ড হয়ে গেছে, ডোডো শুয়ে পড়েছে, আর ওদিকে মানা টুকিটাকি জিনিসগুলো দেখছে। আর একটা জিনিস দেখানো হয়নি, এই যে এইটা মানে ম্যাসেজ করার, এটা প্রথমবার দেখলাম দীঘাতেই সবাই নিয়েছে। এটাকে মনে হয় বোন কিনে দিয়েছে, আমি বোনের ছেলেকে কিনে দিয়েছি, বাবা একটা কিনেছে। বেশ ভালো ম্যাসাজ হয় দেখলাম। আর আবার অনেকে তেল লাগিয়েও করছে, তবে এটা কিন্তু সূর্যের আলোয় দিয়ে তবে এটা চার্জ করতে হবে। তো সে মানে বিকেলবেলা তো টায়ার্ড হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে স্নান করে দুনিয়ার জামা কাপড়, একদিনে তো সব হবে না, অল্প অল্প করে কাচলাম, কেচে রোদে দিলাম। আর ছাদে এসে তো দেখি অবাক, অনেক দিন গাছগুলোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তাই মনটা ছটফট করছিল। এসেই কিন্তু গাছগুলোকে আগে জল দিয়েছিলাম। আর এসে দেখি, সকালবেলা এসে দেখি অলকানন্দা গাছটার চেহারা। আর আকাশটা দেখেছেন, একদম কিন্তু নীল আকাশ হয়ে রয়েছে। কালকের ওয়েদার আজকের ওয়েদার কিন্তু একদম আকাশ আর পাতাল তফাৎ যাকে বলে। তো জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আর এখানে অলকানন্দা গাছটা বলছিলাম না, কত সুন্দর ফুল আর কুঁড়ি এসেছে দেখুন, আমি তো দেখে অবাক। প্রায় 6টা ফুল ফুটেছে, এই ডালে 2টো, ওই দিকে 3টে। তবে গাছটা সোজা হয় না, বাঁকা হয়ে যায়। যদিও ছোট থাকতে থাকতে আমি একটুখানি কেটে দিই যাতে ঝাবড়ি ঝুবড়ি হয়, কিন্তু হয় না, কি আর করা যাবে। আর এই গাছটাতেও দেখুন কত ফুল ফুটেছে। এই ফুলগুলো মানে একদিনে ঝিমিয়ে যায় না, থাকে তো অনেক দিন, তাই একসাথে অনেকগুলো ফুল ফুটে রয়েছে, অনেক দিন তোলা হয়নি। তো মানাকে বললাম যে ফুলগুলো তুলে নিয়ে যা ঠাকুরের কাছে যে রেখায়, তাই ও ফুলগুলো তুলছে। তো চলে এসেছি এবার রান্নাঘরে। আর এসে আজকে একটু ভাজাভুজি করব আর মাটন করব, পাতলা ঝোল, কারণ বাজার করার সময় হয়নি কালকে ওই বৃষ্টি ওয়েদারে। তো কিছু সবজিও সেরকম কিছু নেই, তাই বললাম আজকে ভাজাভুজি করেই আর মাটন করেই ছেড়ে দিই। অনেক দিন ভাজা টাজা খাওয়া হয়নি। তো এখানে লাল লাল করে একটু আলু ভেজে নিলাম। আলু ভাজা যদিও দাদা ভাই খায় না, আমি একটু আর মানা ডোডো খাবো। আর ওদিকে করলাও ভাজবো, কারণ গোল গোল করে করলা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে এই রান্না করে আবার কিছু কাচবো নাকি ভাবছি, আগে ওয়েদারটা দেখব তারপরে। কারণ এত ছাদে হাওয়া দিচ্ছে, আমি যদি একসাথে অনেক কেচেও নিই না, মানে মিলতে পারবো না, সব এদিক সেদিক করে দেবে। তাই অল্প অল্প করেই মিলেছি, যতগুলো ক্লিপ ততগুলোই কেচেছি আর কি। আর এখানে দেখুন আমার করলা ভাজাও কিন্তু অলমোস্ট ডান। আর 1 পিস পটল ভেজেছি, কারণ দাদাভাই অতটা পছন্দ করে না, আমি খেয়ে নেবো তাই। আর এই যে এখানে মাটনটা, তো মাটনটার আজকে একদম অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করব, ব্যাস, আর কিচ্ছু করব না। কারণ শরীরও বইছে না, শুধু যেন ঘুম ঘুম পাচ্ছে, এরকম ওয়েদারটা হয়ে গেছে একদম। তো এখানে কয়েক পিস আলু দিয়ে দিলাম। একটা কথা কি জানেন তো, বাঙালিদের চিকেন হোক বা মাটন, যে কোনোতে কিন্তু আলুটা চাই একদম। আর সাথে বিরিয়ানিতেও তাই, আলু ছাড়া কিন্তু বাঙালি একদমই চলে না। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো আমি কিন্তু অল্প তেল দিয়েই ভাজছি, কারণ মাটনটাতে অনেকটা চর্বি রয়েছে। তো সেই হিসাবেই মশলাটা যখন কষাবো অল্প তেল দিয়ে, মানে তেল দিয়েই কষাবো আর কি। আর এখানে আদা রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি। তবে
অনেক কষ্ট করে বাচ্চারা স্কুলে গেছে, কারণ অনেকটা দিন কামাই হয়ে গেছে স্কুলে। তো বললাম যে যা, পড়তে নাই যা, স্কুলটা যা, এসে রেস্ট নিবি। মানা যদিও সকালে একটু বেলা পর্যন্ত ঘুমোতে পেরেছে, কিন্তু ডোডো তো 6টার মধ্যে উঠতে হবে, ওই স্কুলে যেতে হবে, ও চলে গেছে। ভাবছি এলে আজকে আর পড়তে পাঠাবো না, স্কুল থেকে এলে একটু বাড়িতে রেস্ট নেবে, দুপুরবেলা একটু বেশি করে ঘুমিয়ে নেবে, আর সন্ধেবেলার যে পড়াটা সেটা ভাবছি পাঠিয়ে দেব। বলতে বলতে কিন্তু আমার মাটনের মশলাটা কষানো হয়ে গেছে, আর এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু তোমার কতটা চর্বি রয়েছে, আমি সেই হিসাবেই কিন্তু তেলটা কম দিয়েছিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে আমি একদম কষিয়ে নেব ভালোভাবে, যাতে ঝোলটার সময় আর নুন না দিতে হয়। এখানে অলমোস্ট কিন্তু আমার কষানো রেডি, দেখতেই পারছেন। আর এবার কিন্তু আমি এটা প্রেসারে দিয়ে দেব। এই হলো ফাইনাল মাটনের লুক। তেলটা খুব একটা নেই, আর খুব একটা মানে হচ্ছে যে কি বলবো, চর্বিগুলোও ভেসে নেই। আর আজকের মেনুতে কি কি ছিল জানেনই তো, আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, স্যালাড, ভাত আর মাটন। তো এখন খেয়ে নেব, কারণ ভালো লাগছে না। খেয়ে দিয়ে ভাবছি আগে শোবো। আর হচ্ছে যে ওদিকে ডোডো অপেক্ষায় রয়েছে কখন খাবে। চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।